দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার আগে নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী বা পিসমেকার হিসেবে তুলে ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন বিশ্বের বড় বড় যুদ্ধ দ্রুত থামাবেন। কিন্তু এখন যেন গল্পটা পুরোই উল্টো। কারণ ইরান, ইউক্রেন ও গাজা, 3 যুদ্ধই এখন তার পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় মাথা ব্যথা। ইরানের সঙ্গে 6 মাস ব্যাপী যুদ্ধের পরও নিজের লক্ষ্য পূরণ করতে পারেনি যুক্তরাষ্ট্র, বরং হরমুজ প্রণালী নিয়ে চলছে অচল অবস্থা। আর ইউক্রেন ও গাজার যুদ্ধ এখনো শেষ হয়নি। এর মধ্যেই আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। তাহলে পররাষ্ট্রনীতির এসব ব্যর্থতা, যুদ্ধের খরচ ও দেশের অর্থনৈতিক চাপ সব মিলে কতটা চাপে পড়ছেন ট্রাম্প, আর ভোটাররা কিভাবে দেখছেন তার এই শান্তি প্রতিষ্ঠাকারী ভাবমূর্তিকে? 17 আগস্ট প্রকাশিত রয়টার্স ইপসোসের সবশেষ জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে 33%, যা তার দ্বিতীয় মেয়াদে সবচেয়ে কম। একই জরিপে প্রায় 80% মার্কিন নাগরিক মনে করছেন ইরান সংক্রান্ত সংঘাত আরো দীর্ঘায়িত হতে পারে। এছাড়া অর্থনীতি নিয়েও স্বস্তিতে নেই মার্কিন নাগরিকরা। অর্থনৈতিক বিষয় সামলানোর ক্ষেত্রে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটদের উপরই আস্থা রাখা ভোটারের সংখ্যা সাম্প্রতিক সময় বেড়েছে। ইরানের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত আলোচনা বাতিল করেছেন ট্রাম্প। গত 19 আগস্ট ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দেন তিনি। মাসব্যাপী সামরিক হামলার পরও ইরানকে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে বাধ্য করা যায়নি। তাই ট্রাম্পের এই নতুন নিষেধাজ্ঞার ঘোষণাকে অনেকেই তারই স্বীকারোক্তি হিসেবে দেখছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বেড়েছে এবং ইরান যুদ্ধের কারণে বেড়েছে তেলের দামও। এদিকে ইউক্রেন ও গাজায় শান্তি ফেরানোর চেষ্টাও এখনো সফল হয়নি। গাজাতে এখনো যুদ্ধ থামেনি। শান্তি চুক্তির আলোচনায় ইসরায়েল ও হামাসের কোনো আগ্রহ নেই। এছাড়া ইউক্রেনও রুশ হামলা চলমান রেখেছে। গত 20 আগস্ট কিয়েভে রুশ হামলায় নিহত হয়েছেন 16 জন। যুদ্ধ বন্ধে কুশনার ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের কিয়েভ সফরের কথা থাকলেও তা এখনো হয়নি। লেবাননও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি শান্তি কাঠামো থাকলেও গত 16 আগস্ট ইসরায়েলি হামলায় 11 জন নিহত হয়েছেন। এর সঙ্গে যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের বিশাল সরকারি ঋণের চাপও। আগস্টে দেশটির মোট সরকারি ঋণ প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে। একই সময়ে দীর্ঘমেয়াদী বন্ডের সুদও বেড়েছে, যা সরকারের ঋণ নেয়ার খরচ আরো বাড়াতে পারে। অন্যদিকে ট্রাম্প আগামী অর্থ বছরের জন্য $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট চেয়েছেন। এত বড় সামরিক ব্যয় নিয়ে সরকারের ঋণ ও বাজেটের চাপ আরো বাড়বে কিনা তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এছাড়া শুল্ক নীতিও তাকে কিছুটা বিপাকে ফেলেছে। ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনে IEEPA ভিত্তিক বড় একটি শুল্ক কর্মসূচি বাতিল করে। পরে আদালতের নথিতে দেখা যায় এর জন্য সরকারকে প্রায় $100 বিলিয়ন শুল্ক ফেরত দিতে হয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন ট্রাম্প এমন অনেক কঠিন সমস্যার সমাধানের চেষ্টা করছেন যেগুলো অন্য প্রেসিডেন্টরা পারেননি। হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো নিক স্নাইডার বলেন, ট্রাম্প ইউক্রেন যুদ্ধের মতো বড় সংকটের পাশাপাশি বাণিজ্য ও অতিরিক্ত উৎপাদনের মতো অর্থনৈতিক সমস্যারও সমাধান চান। তিনি রুয়ান্ডা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং থাইল্যান্ড কম্বোডিয়ার বিরোধ মেটাতেও কাজ করেছেন। ট্রাম্পের কৌশল অবশ্য প্রচলিত কূটনীতির মতো নয়। তিনি আলোচনার পাশাপাশি অর্থনৈতিক চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক শক্তি ব্যবহার করেছেন, কিন্তু এর ফল এক এক জায়গায় এক এক রকম। আগামী 3 নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এটি হতে পারে ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক পরীক্ষা। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা খুবই কম। অন্যদিকে সাম্প্রতিক জনমত ডেমোক্রেটদের কিছুটা সুবিধা দিচ্ছে। ফলে কংগ্রেসের 1 বা 2 কক্ষে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে রিপাবলিকানরা। ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত আরো বাড়তে পারে। ব্যবসা,
অর্থনৈতিক স্বার্থ, পরিবার ও প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তদন্ত, শুনানি ও নথি তলবের উদ্যোগ নেওয়া হতে পারে। গুরুতর অনিয়মের প্রমাণ মিললে পরে শুরু হতে পারে অভিশংসনের প্রক্রিয়াও। বিশ্লেষকদের মতে সামরিক চাপ দিয়ে প্রতিপক্ষকে আলোচনায় আনা সম্ভব হলেও সবসময় স্থায়ী চুক্তি করা যায় না। অনেক সময় প্রতিপক্ষ শুধু সময় নেয়। রাশিয়া, চীন ও ইরান জানে ট্রাম্পের রাজনৈতিক সময়সীমা সীমিত, তাই যুক্তরাষ্ট্র যত চাপই দেখ শেষ পর্যন্ত ট্রাম্পই হয়তো আগে ধৈর্য হারাতে পারেন।